ইরানের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের। আয়ের সব পথ বন্ধ করে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করাই লক্ষ্য। সন্ত্রাস আখ্যা দিয়ে জবাবের হুঁশিয়ারি তেহরানের। দীর্ঘ ৪৭ বছর পর সন্ত্রাসবাদে মদতদাতা দেশের তালিকা থেকে সিরিয়াকে বাদ দিল যুক্তরাষ্ট্র। সিদ্ধান্তকে স্বাগত জানালেন আল শারাফ। সামনে এগিয়ে যাওয়ার প্রত্যাশা। এবার প্রশ্ন ফাঁস ও নিয়োগে অনিয়মের অভিযোগে উত্তাল ভারতের বিহার। পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ। ৫ সেপ্টেম্বর দিল্লিতে সমাবেশের ঘোষণা ককরোচ জনতা পার্টির। এবং ২ লাখ আশ্রয় প্রার্থীর ভিসা বাতিলের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের। H-1B ভিসার ফি বাড়িয়ে $1 লাখ করছে যুক্তরাষ্ট্র। বিপাকে পড়বেন বিদেশি শিক্ষার্থীরা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। ইরানের ওপর নতুন করে নজিরবিহীন অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। তেহরানের সব ধরনের আয়ের উৎস বন্ধ করে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করার লক্ষ্যে অপারেশন ইকোনমিক আউটকাস্ট নামে তেহরানের ওপর নতুন পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন। নিষেধাজ্ঞায় সহযোগিতা করা যে কোনো দেশকে যুদ্ধের পক্ষ হিসেবে বিবেচনার কথা জানিয়েছে ইরান। নিষেধাজ্ঞাকে অর্থনৈতিক সন্ত্রাস হিসেবে দেখছে ইরান। ইরানের বিরুদ্ধে আরো কঠোর অর্থনৈতিক যুদ্ধ শুরু করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের নতুন নিষেধাজ্ঞার ঘোষণা দিয়ে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেজেন্ট বলেছেন, তেহরানকে টিকিয়ে রাখা প্রতিটি অর্থনৈতিক পথ বন্ধ করাই ওয়াশিংটনের লক্ষ্য। শুধু ইরান নয়, দেশটির সঙ্গে অর্থনৈতিক যোগাযোগ রাখা অন্য দেশ, ব্যাংক ও প্রতিষ্ঠানকেও ছাড় দেবে না যুক্তরাষ্ট্র। বেসেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িত প্রতিষ্ঠানগুলোকে মার্কিন ডলার ব্যবস্থার বাইরে সরিয়ে দেওয়া হবে। বিদেশে থাকা ইরানি ব্যাংকের কার্যক্রম বন্ধে দেশগুলোকে নির্দিষ্ট সময়সীমাও দেয়া হচ্ছে। এমনকি চলতি সপ্তাহের শেষ নাগাদ একটি বড় আর্থিক প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার আওতায় আনার ঘোষণা দিয়েছেন তিনি। ট্রাম্প এরই মধ্যে বিভিন্ন দেশের নেতাদের ফোন করে ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানাচ্ছেন। ওয়াশিংটনের এই অর্থনৈতিক চাপের জবাবে পাল্টা অবস্থান নিয়েছে তেহরান। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর উপর আরও চাপ প্রয়োগ করার মতো অর্থনৈতিক অবস্থানে নেই। আর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই মার্কিন নিষেধাজ্ঞাকে অর্থনৈতিক সন্ত্রাস হিসেবে অভিহিত করে বলেছেন, এ ধরনের চাপ সাধারণ মানুষের উপরই বেশি প্রভাব ফেলে। নতুন নিষেধাজ্ঞার পাশাপাশি সবচেয়ে বড় ঝুঁকি এখন হরমুজ প্রণালী। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথটি ঘিরে যুক্তরাষ্ট্র ইরানের বিরোধ আরও তীব্র হয়েছে। ইরান বলছে, তাদের নির্ধারিত নিয়ম ভঙ্গ করে কোনো জাহাজ হরমুজ অতিক্রম করলে জরিমানা, আটক, এমনকি জাহাজ জব্দও করা হতে পারে। এরই মধ্যে ৪৫টি তেলবাহী ট্যাঙ্কারকে কালো তালিকাভুক্ত করেছে তেহরান। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে তার দেশ জয়ী হচ্ছে। একই সঙ্গে ওয়াশিংটন জিরো লিকেজ নীতি নিয়ে নিষেধাজ্ঞা বাস্তবায়নের কথা জানিয়েছে। তবে উত্তপ্ত মধ্যপ্রাচ্যে শান্তির বার্তা নিয়ে ছুটে চলছে ইসলামাবাদ। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির তেহরানে গিয়ে ইরানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। মুনির জানিয়েছেন, আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে তিনি প্রচেষ্টা অব্যাহত রাখবেন। নাদিম মারজান, সময় সংবাদ। ইরানকে দুর্বল করতে এবার যুদ্ধের ময়দান থেকে অর্থনীতির ময়দানে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তেহরানের সব অর্থনৈতিক লাইফলাইন বন্ধ করার লক্ষ্যে অপারেশন ইকোনমিক আউটকাস্টের ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। দেশটির তেল, অর্থ ও বাণিজ্যের প্রতিটি পথ বন্ধ করতে চায় ট্রাম্প প্রশাসন। তবে কিভাবে এই পরিকল্পনা কার্যকর করবে যুক্তরাষ্ট্র, তা নিয়ে আন্তর্জাতিক মহলে চলছে ব্যাপক আলোচনা। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান কাঙ্ক্ষিত ফল না আনায় এবার দেশটির অর্থনীতিকে সর্বাত্মক চাপে ফেলতে চায় যুক্তরাষ্ট্র। সোমবার নতুন এই পরিকল্পনার ঘোষণা দেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। এই অভিযানকে বলা হচ্ছে অপারেশন ইকোনমিক আউটকাস্ট। তবে ইরানকে কি উপায়ে বিচ্ছিন্ন করা হবে এই নিয়ে জল্পনা কল্পনা চলছে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে। এই কৌশলের কেন্দ্রে জিরো লিকেজ পদ্ধতি রয়েছে বলে খবর পাওয়া গেছে। অর্থাৎ ইরানকে অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর সুযোগ দিতে চায় না ওয়াশিংটন। জানা গেছে, ইরানের অর্থনীতির গুরুত্বপূর্ণ 5টি খাতকে এবার বিশেষভাবে টার্গেট করেছে ওয়াশিংটন। ডিজিটাল সম্পদ, প্রযুক্তি, স্বর্ণ, বিমান চলাচল এবং নৌ পরিবহন। এসব খাত ব্যবহার করে ইরান কিভাবে
বিদেশে অর্থ স্থানান্তর, বাণিজ্য পরিচালনা বা নিষেধাজ্ঞা এড়িয়ে যাচ্ছে সেই নেটওয়ার্ক ভেঙে দিতে চায় যুক্তরাষ্ট্র। অর্থাৎ তেল বিক্রির পাশাপাশি ইরানের অর্থ লেনদেন, সম্পদ সংরক্ষণ, পরিবহন ও আন্তর্জাতিক বাণিজ্যের বিকল্প পথগুলো বন্ধ করার পরিকল্পনা। এছাড়া সেকেন্ডারি নিষেধাজ্ঞাকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাচ্ছে ওয়াশিংটন। অর্থাৎ ইরানের সঙ্গে ব্যবসা চালিয়ে গেলে সংশ্লিষ্ট বিদেশি প্রতিষ্ঠান ও দেশও মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে। বেসেন্ট জানান, এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে কথা বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোন দেশ ইরানের সঙ্গে কিভাবে বাণিজ্য করছে, কোথা দিয়ে তেল যাচ্ছে, কারা অর্থ লেনদেনে সহযোগিতা করছে, সবকিছু চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। সহযোগিতার নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দিতে পারে যুক্তরাষ্ট্র। ইরানের ক্ষেত্রে এই কৌশল কতটা কার্যকর হবে এমন প্রশ্ন বিশ্লেষকদের। কারণ তেহরান কয়েক দশক ধরেই মার্কিন ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সরাসরি বাণিজ্য খুবই সীমিত। এতে করে ওয়াশিংটনের হাতে তেহরানকে সরাসরি চাপে ফেলার সুযোগ কম। তাই এবার নজর ইরানের বড় বাণিজ্য অংশীদারদের দিকে: চীন, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, ইরাক ও রাশিয়া। চীনই ইরানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদারদের একটি এবং অতীতেও মার্কিন চাপের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বেইজিং। অন্যদিকে তুরস্ক ও ইরাকের সঙ্গে রয়েছে বড় আকারের বাণিজ্য। রাশিয়াও তেহরানের গুরুত্বপূর্ণ অংশীদার। তাই ইরানের অর্থনৈতিক লাইফলাইন কেটে দিতে হলে যুক্তরাষ্ট্রকে এসব দেশের ওপরও প্রভাব বিস্তার করতে হবে। আর সেখানেই ওয়াশিংটনের সামনে তৈরি হচ্ছে বড় কূটনৈতিক চ্যালেঞ্জ। ইরান অবশ্য যুক্তরাষ্ট্রের নতুন অভিযানকে পরাজয়ের কারণ হিসেবে দেখছে না। তেহরানের দাবি, নতুন চাপ মোকাবিলায় 2 বছরের পরিকল্পনাও প্রস্তুত রয়েছে তাদের। কাকুলি আখতার, সময় সংবাদ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন তার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল ইরান। এক সাক্ষাৎকারে এমন বিস্ফোরক দাবি করেছেন তিনি। তবে কখন, কোথায় এবং তার কোন ছেলেকে লক্ষ্য করে এই হত্যা চেষ্টা চালানো হয়েছিল সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। ইরানি হামলার আশঙ্কায় নেতানিয়াহুর 2 ছেলে ও স্ত্রীকে এরই মধ্যে বাড়তি নিরাপত্তা দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম। জানা গেছে, খামেনির মৃত্যুর পর প্রতিশোধের অঙ্গীকার করেছে তেহরান। অক্টোবরের নির্বাচনের আগে জনমত জরিপে পিছিয়ে রয়েছে নেতানিয়াহুর জোট। নির্বাচনের আগে নেতানিয়াহুর এমন দাবিকে ঘিরে তৈরি হয়েছে নতুন আলোচনা। যুদ্ধবিরতির পরও গাজায় থামছে না ইসরায়েলি হামলা। গেল 24 ঘন্টায় উপত্যকায় শিশুর সহ প্রাণ গেছে অন্তত 8 ফিলিস্তিনির। গাজা সিটিতে মসজিদ ও পানি বিশুদ্ধকরণ স্থাপনাতেও হামলার অভিযোগ। বাড়ছে বাস্তুচ্যুতি ও খাদ্য সংকটও। এদিকে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়নের প্রতিশ্রুতির মধ্যেই ফের তীব্র হচ্ছে গাজায় হামলা। গাজার সরকারি মিডিয়া অফিসের হিসেবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলে 4,379 বার চুক্তি লঙ্ঘন করেছে। গাজার বিভিন্ন এলাকায় নতুন করে ইসরায়েলি বিমান হামলা ও গোলাবর্ষণে প্রাণহানির ঘটনা ঘটেছে। হাসপাতাল সূত্রে বরাতে জানা গেছে, গত 24 ঘন্টায় শিশুসহ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। মধ্য ও দক্ষিণ গাজার আবাসিক এলাকাগুলোতে হামলায় ঘরবাড়ি ধ্বংস হয়েছে। বুরেইজ শরণার্থী শিবিরে একটি বাড়িতে হামলার পর ধ্বংসস্তূপে নিখোঁজদের উদ্ধারে কাজ করছে অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্স কর্মীরা। সবচেয়ে বেশি উদ্বেগ গাজা সিটিকে ঘিরে। শেখ রাদওয়ান এলাকায় একটি মসজিদ ও পানি বিশুদ্ধকরণ স্থাপনায় হামলার খবর পাওয়া গেছে। ওই এলাকার বাসিন্দাদের জোরপূর্বক সরে যাওয়ার হুমকিও দেওয়া হয়েছে। হামাসের অভিযোগ, পানি ও অন্যান্য বেসামরিক অবকাঠামোতে আঘাত করে গাজার মানুষের জীবন ধারণের ভিত্তি দুর্বল করে দেওয়া হচ্ছে। এদিকে ধ্বংসস্তূপের পাশাপাশি তাঁবুতে আশ্রয় নেওয়া মানুষগুলোর জীবনও নিরাপদ নয়। বাড়িঘর ধ্বংসের পর তৈরি করা অস্থায়ী তাঁবুতেও হামলা হচ্ছে। একই সঙ্গে তীব্র হচ্ছে খাদ্য সংকট। 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলি অভিযানে নিহতের সংখ্যা 73,422 ছাড়িয়েছে বলে জানানো হয়েছে। এরই মধ্যে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও গাজায় হামলা অব্যাহত রয়েছে। গাজার সরকারি মিডিয়া অফিসের হিসেবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েল 4,379 বার চুক্তি লঙ্ঘন করেছে। এসব ঘটনায় 1,286 ফিলিস্তিনি নিহত এবং 4,257 জন আহত হয়েছেন। নাদিম মারজান, সময় সংবাদ। লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। দেশটির দক্ষিণাঞ্চলে গোলাবর্ষণ আর ড্রোনের আঘাতে অন্তত 2 জন নিহত হয়েছেন। হামলাগুলো এমন সময় হচ্ছে
যখন ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি কাঠামোগত সমঝোতার কথা রয়েছে। এসবের পরও থামছে না উত্তেজনা, সীমান্ত জুড়ে বাড়ছে সংঘাতের শঙ্কা। অস্থির এই গোটা অঞ্চল। দক্ষিণ লেবাননের আইনাতা ও হাদ্দাতা এলাকায় গোলাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। লেবাননের সরকারি বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে বিনোজ্জাভাইল জেলার এসব গ্রামের উপকণ্ঠে হামলার পাশাপাশি একটি ড্রোনও বিস্ফোরিত হয়েছে। ধ্বংসস্তূপ সরানোর কাজে থাকা একটি এক্সকাভেটরের ওপর উড়ন্ত অবস্থায় ড্রোনটি বিস্ফোরিত হয়। এর আগেও দক্ষিণ লেবাননের কাফর রুম্মান এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় কয়েকজন নিহত হয়েছেন। এনএনএর তথ্য অনুযায়ী মোটরসাইকেল লক্ষ্য করে চালানো ওই হামলায় হোসেন শুক্রুন ও আহমেদ রুম্মানির মৃত্যু হয়। তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয় উদ্ধারকারী দল। হামলাগুলো এমন সময় হচ্ছে যখন ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি কাঠামোগত সমঝোতার কথা রয়েছে। ২৬ জুন স্বাক্ষরিত ওই সমঝোতায় লেবাননের দখল করা এলাকা থেকে ইসরায়েলি বাহিনী ধীরে ধীরে সরে যাওয়ার বিষয়টি ছিল, কিন্তু এরপরও দক্ষিণ লেবাননের নেতানিয়াহু বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। শুধু দক্ষিণ লেবানন নয়, রাজধানী বৈরুতের আকাশেও শত্রুতাপূর্ণ ড্রোন তৎপরতার খবর দিয়েছে লেবাননের জাতীয় বার্তা সংস্থা। একই সময় ইসরায়েলি বিমান হামলা হয়েছে আল মানসুরি ও আশপাশের এলাকায়। তাই যুদ্ধবিরতির মধ্যেই নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। নাদিম মারজান, সময় সংবাদ। লোহিত সাগরে সৌদি তেলবাহী জাহাজে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। সৌদির ইয়ানবু উপকূলে হামলার পর জাহাজের ডেকে ছড়িয়ে পড়ে আগুন, তবে সব নাবিক নিরাপদ আছেন বলে জানা গেছে। হুথিদের হামলার বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি সৌদি সরকার। বিশ্লেষকরা বলছেন, সৌদি আরবের মতো গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তির সম্পৃক্ততা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। উত্তপ্ত মধ্যপ্রাচ্যের যেন নতুন ফ্রন্ট হয়ে উঠেছে সৌদি হুথি সংঘাত। দুই পক্ষের একের পর এক পাল্টাপাল্টি হামলার মধ্যে বিস্ফোরা ইয়েমেনের সরকারি বাহিনী। এরই জেরে লোহিত সাগরের পানি হয়ে উঠেছে সংঘাতের দ্বারপ্রান্ত। লোহিত সাগরে সৌদি আরবের তেলবাহী জাহাজে হামলার দাবি করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। তাদের সামরিক মুখপাত্রের দাবি, ইয়ানবু উপকূলের কাছে আমজান নামের জাহাজটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। হামলায় জাহাজের মূল ডেকে আগুন ধরে যায় বলেও দাবি হুথিদের। তবে সৌদি আরবের জাতীয় শিপিং কোম্পানি বাহারি জানিয়েছে জাহাজের সব নাবিকই নিরাপদে আছেন এবং কেউ আহত হননি। হামলার আগে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস বা ইউকেএমটিও জানিয়েছিল সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে প্রায় ১১৭ কিলোমিটার পশ্চিমে একটি তেলবাহী জাহাজে অজ্ঞাত একটি বস্তু আঘাত হেনেছে। এতে জাহাজের প্রধান ডেকে আগুন ছড়িয়ে পড়ে। এরপর হুথিরা ওই হামলার দায় স্বীকার করে, তবে হামলার ক্ষয়ক্ষতির পূর্ণ মাত্রা এখনও স্পষ্ট নয়। ইরান যুক্তরাষ্ট্র সংঘাত ঘিরে গোটা অঞ্চলে যখন নতুন করে উত্তেজনা বাড়ছে, তখন লোহিত সাগরে এই হামলা গুরুত্বপূর্ণ। এর আগে ইরান হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজ নিয়েও কঠোর সতর্কতা দিয়েছে। অন্যদিকে ইরান সমর্থিত হুথিদের তৎপরতায় লোহিত সাগরের বাণিজ্য পথ বারবার ঝুঁকির মুখে পড়ছে। এ কারণে জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক নৌবাণিজ্যে নতুন করে অনিশ্চয়তা তৈরি হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, হুথিদের এই হামলা মধ্যপ্রাচ্যের সংঘাত যে শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ নেই তারই আরেকটি ইঙ্গিত। গুরুত্বপূর্ণ সমুদ্রপথে তেলবাহী জাহাজকে লক্ষ্যবস্তু করা হলে এর প্রভাব পড়তে পারে বৈশ্বিক জ্বালানি বাজারেও। একই সঙ্গে সৌদি আরবের মতো গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তির সম্পৃক্ততা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। এখন বিশ্ববাসীর নজর হামলার জবাবে সৌদি আরব কিংবা তার মিত্ররা কি পদক্ষেপ নেয় তার দিকে। নাদিম মারজান, সময় সংবাদ। দীর্ঘ ৪৭ বছরের আন্তর্জাতিক নিষেধাজ্ঞার বোঝা নামল সিরিয়ার কাঁধ থেকে। সন্ত্রাসবাদে মদতদাতা রাষ্ট্রের তালিকা থেকে অবশেষে দেশটিকে বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে বৈশ্বিক সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে আল নুসরা ফ্রন্টের নাম সরিয়ে ফেলা হয়েছে। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা। ১৯৭৯ সালে তৎকালীন প্রেসিডেন্ট হাফেজ আল আসাদের সরকারের বিরুদ্ধে সশস্ত্র গোষ্ঠীকে সমর্থনের অভিযোগে সিরিয়াকে সন্ত্রাসবাদের মদতদাতার তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র। পরবর্তীতে ছেলে বাশার আল আসাদের শাসনেও বহাল থাকে সেই তকমা। তবে ২০২৪ সালের ডিসেম্বরে বিদ্রোহীদের হাতে বাশার আল আসাদ সরকারের পতনের পর বদলাতে শুরু করে ওয়াশিংটন দামেস্ক সম্পর্ক।
এরই ধারাবাহিকতায় দীর্ঘ ৪৭ বছর পর অবশেষে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্রের তালিকা থেকে সিরিয়াকে বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে বিশেষভাবে তালিকাভুক্ত বৈশ্বিক সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকেও সরানো হয়েছে আল নুসরা ফ্রন্টকেও। এর আগে ২০১৬ সালে সংগঠনটির সাবেক নেতা ও বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল সারা আল কায়েদার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। পরে তারই নেতৃত্বে আসাদ সরকারকে ক্ষমতাচ্যুত করে বিদ্রোহীরা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর দাবি, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ থেকে পুরোপুরি দূরে থাকার অঙ্গীকার ও সিরিয়ার বর্তমান সরকারের ইতিবাচক পদক্ষেপের স্বীকৃতি হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ২০২৫ সালের জুলাইয়ে দামেস্কের ওপর থেকে ব্যাপক অর্থনৈতিক নিষেধাজ্ঞাও তুলে নেয় ট্রাম্প প্রশাসন। তবে আসাদ ও তার ঘনিষ্ঠ সহযোগী, মানবাধিকার লঙ্ঘনকারী, মানব পাচারকারী এবং আইএস ও আল কায়েদা সংশ্লিষ্টদের ওপর কিছু নিষেধাজ্ঞা বহাল রয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের এই তালিকায় রয়েছে কিউবা, ইরান ও উত্তর কোরিয়ার নাম। এদিকে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা বলেছেন, দীর্ঘদিনের বাধা পেরিয়ে অবশেষে উন্নয়ন ও অর্থনৈতিক পুনর্গঠনের পথে অগ্রসর হচ্ছে তার দেশ। এ সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ সহযোগী ও সমর্থনকারী দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের পর আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় সিরিয়ার পুনরায় যুক্ত হওয়া এবং বিদেশি বিনিয়োগ বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। নাসরিন রুমি, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। হামলার পর অবকাঠামো মেরামতে ব্যর্থ হলে সাময়িক নিয়ন্ত্রণ নিতে পারবে রাশিয়া। আদেশ জারি পুতিনের। ইউক্রেনের পাশে আরও শক্তভাবে দাঁড়ানোর ঘোষণা ব্রিটেন ও ফ্রান্সের। প্রশ্ন ফাঁস ও নিয়োগে অনিয়মের অভিযোগে উত্তাল ভারতের বিহার। ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষা বাতিলের দাবিতে রাজপথে নেমেছে শত শত শিক্ষার্থী। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর বাসভবন অভিমুখে মিছিলে পুলিশ বাধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে। চাকরির আশায় পরীক্ষা, আর সেই পরীক্ষাতেই প্রশ্ন ফাঁস ও অনিয়মের অভিযোগ। ক্ষোভের রাস্তায় নেমেছেন ভারতের বিহারের শত শত শিক্ষার্থী। মঙ্গলবার ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষা বাতিল সহ বিভিন্ন দাবিতে মিছিল নিয়ে এগিয়ে যেতে চাইলেই বাধা দেয় পুলিশ। এক পর্যায়ে ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে শুরু হয় সংঘর্ষ। আন্দোলনকারীদের অভিযোগ, সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও অনিয়মের কারণে তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। একই সঙ্গে রাজ্যের বেকারত্বের সংকট নিয়েও ক্ষোভ রয়েছে তাদের। দাবি আদায়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর বাসভবন ও রাজভবনের দিকে যাওয়ার চেষ্টা করেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষোভকারীদের উপর জলকামান ও লাঠি চার্জ করে পুলিশ। এরই মধ্যে বিপিএসসি এর এক কর্মকর্তার মন্তব্য ঘিরে নতুন করে ক্ষোভ তৈরি হয়েছে। সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে ওই কর্মকর্তার বক্তব্যের একটি ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষোভ দেখা দেয়। শিক্ষার্থীদের নিয়ে প্রশ্ন করা হলে তাদের আদালতে যাওয়ার পরামর্শ দেন ওই কর্মকর্তা। শিউলি রোসা, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে প্রায় ২ লাখ আশ্রয় প্রার্থীর ভিসা বাতিলের পরিকল্পনা করেছে ট্রাম্প প্রশাসন। এই তালিকায় থাকতে পারে ২০১৬ থেকে ২০২৬ সালের মধ্যে ইস্যু করা B1 ও B2 ভিসাধারীরা। কার্যকর হলে একসঙ্গে বিপুল সংখ্যক ভিসা বাতিল হবে, যা হতে পারে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় ভিসা বাতিলের ঘটনা। সম্প্রতি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নথি ও ২ কর্মকর্তার বরাতে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস AP। ট্রাম্প প্রশাসনের অভিবাসন বিরোধী অভিযানে এবার টার্গেট হতে যাচ্ছে আশ্রয়প্রার্থী বিদেশিরাও। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যারা স্বল্পমেয়াদী ভ্রমণের ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে পরে দেশটিতে স্থায়ীভাবে থাকার জন্য আশ্রয়ের আবেদন করেছেন, তাদের খুঁজে বের করছে মার্কিন পররাষ্ট্র ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। বাতিল করা হবে তাদের ভিসাও। তবে ঠিক কতজনের ভিসা বাতিল করা হবে তা এখনও জানায়নি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ২ লাখ বিদেশির ব্যবসায়িক ও পর্যটন ভিসা বাতিল হতে পারে, যা হবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে একসঙ্গে সবচেয়ে বেশি ভিসা বাতিলের ঘটনা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নথি ও ২ মার্কিন কর্মকর্তার বরাতে এপি জানায়, ২০১৬ থেকে ২০২৬ সালের মধ্যে দেওয়া B1 ও B2 ভিসাধারীরা এই প্রক্রিয়ার আওতায় আসতে পারেন। তবে ভিসা বাতিল মানেই সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়া নয়। যাদের আশ্রয়ের আবেদন এখনও চলছে, তাদের ভিসার ধরন পরিবর্তন করা হতে পারে। তবে ব্যবসা বা পর্যটনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের অস্থায়ী ভিসার সুযোগ হারাবেন তারা।
ট্রাম্প প্রশাসনের দাবি, মার্কিন অভিবাসন ব্যবস্থা দীর্ঘদিন ধরে ভুয়া ও ভিত্তিহীন আশ্রয়ের আবেদনে জর্জরিত। এরই মধ্যে ট্রাম্প প্রশাসনের আমলে 1,75,000-এর বেশি বিদেশির ভিসা বাতিল করা হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ভিসা বাতিলের পাশাপাশি গ্রিন কার্ড বাতিল এবং বিদেশিদের দ্রুত নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াও জোরদার করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, 2024 সালে নির্বাচনী প্রচারে অবৈধ অভিবাসন বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ক্ষমতায় ফিরে তার প্রশাসনের পদক্ষেপ শুধু অবৈধ অভিবাসীদের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, একই সঙ্গে কঠোর হচ্ছে বৈধ অভিবাসন ও ভিসা ব্যবস্থাও। ঈশিতা আক্তার, সময় সংবাদ। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে গুরুত্বপূর্ণ অবকাঠামো মেরামত বা নিরাপদ করতে ব্যর্থ হলে তার সাময়িক নিয়ন্ত্রণ নিতে পারবে রাশিয়ার সরকার। জ্বালানি, বিদ্যুৎ, শিল্প, যোগাযোগ, পরিবহন ও লজিস্টিক্স স্থাপনা এর আওতায় থাকবে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের পাশে আরও শক্তভাবে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ব্রিটেন ও ফ্রান্স। জেলেনস্কি চেয়েছেন অন্তত 300টি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর। অন্যদিকে কৃষ্ণ সাগরের শস্যবাহী জাহাজে হামলা বন্ধে রাশিয়াকে প্রস্তাব দিয়েছে ইউক্রেন। Вот еще один залетает на наш склад. Аллаху আকবার। রাশিয়ার জ্বালানি ও সরবরাহ ব্যবস্থায় হামলা বাড়িয়েছে ইউক্রেন। তেল শোধনাগার, বিদ্যুৎ স্থাপনা থেকে শুরু করে বড় বড় লজিস্টিক্স কেন্দ্র সবই এখন কিয়েভের ড্রোনের লক্ষ্য। 3 দিনে রাশিয়ার অনলাইন বিক্রেতা ওজনের 6টি লজিস্টিক্স কেন্দ্রে হামলা হয়েছে। এর আগে ওয়াইল্ড বেরিজের অন্তত 2 ডজন গুদামেও আঘাত হানে ইউক্রেনীয় ড্রোন। তেল শোধনাগারের গুরুত্বপূর্ণ অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় মেরামতে 2 সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে বলে জানা গেছে। কয়েকটি অঞ্চলে দেখা দিয়েছে জ্বালানি সংকটও। পাল্টা হামলায় ইউক্রেনের শহর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতেও আঘাত হানছে রাশিয়া। এক রাতেই 127টি ড্রোন ছোড়ার দাবি করেছে কিয়েভ। এর মধ্যে 97টি ধ্বংসের কথা জানিয়েছে তারা। তবে বেশ কিছু ড্রোন বিভিন্ন স্থানে আঘাত হানে। ক্ষতিগ্রস্ত হয় আবাসিক, কৃষি ও বিদ্যুৎ স্থাপনা। অন্যদিকে পূর্ব ইউক্রেনের স্লোভিয়ান্স্কের দিকে স্থল অভিযানও জোরদার করেছে রুশ বাহিনী। পাল্টাপাল্টি হামলার মধ্যেই রাশিয়ার গুরুত্বপূর্ণ স্থাপনা নিয়ে কঠোর সিদ্ধান্ত নিয়েছেন ভ্লাদিমির পুতিন। নতুন আদেশ অনুযায়ী হামলার পর গুরুত্বপূর্ণ অবকাঠামো দ্রুত মেরামত বা নিরাপদ করতে ব্যর্থ হলে তার সাময়িক নিয়ন্ত্রণ নিতে পারবে রাশিয়া। জ্বালানি, বিদ্যুৎ, শিল্প, যোগাযোগ, পরিবহন ও লজিস্টিক্স স্থাপনা এর আওতায় থাকবে। মস্কো বলছে এটি জাতীয়করণ নয়, তবে ক্রেমলিন জানায় পশ্চিমা সহায়তায় ইউক্রেনের দূরপাল্লার হামলা বাড়লে রাশিয়াও সম্ভাব্য ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রগুলো লক্ষ্য করবে। অন্যদিকে ইউক্রেনের পাশে আরও শক্তভাবে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ব্রিটেন ও ফ্রান্স। ইউক্রেনের স্বাধীনতার 35 বছর পূর্তিতে কিয়েভে বৈঠকে ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম মিত্রদের নিজেদের মজুদ থেকে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র দেওয়ার আহ্বান জানান। জেলেনস্কি চেয়েছেন অন্তত 300টি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর। ব্রিটেন ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেওয়ার সিদ্ধান্তও জানিয়েছে। তীব্র বিরোধিতা করে ক্রেমলিন বলেছে এতে যুদ্ধের মাত্রা আরও বাড়বে। সামরিক চাপের পাশাপাশি কূটনৈতিক পথও খোলা রাখার চেষ্টা করছে কিয়েভ। কৃষ্ণ সাগরের শস্যবাহী জাহাজে হামলা বন্ধে রাশিয়াকে প্রস্তাব দিয়েছে ইউক্রেন। তবে মস্কো এর সঙ্গে রুশ জ্বালানি অবকাঠামোয় ইউক্রেনের হামলা বন্ধের শর্ত জুড়ে দিয়েছে। জেলেনস্কির দাবি, যে কোনো সমঝোতায় দুই পক্ষকেই একে অপরের জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে হবে। একই সময় ব্রিটেন, ফ্রান্সের সঙ্গে ইউক্রেনের সামরিক ও প্রযুক্তি সহযোগিতা বাড়ছে। এআই ভিত্তিক প্রতিরক্ষা প্রযুক্তি থেকে শুরু করে নিজস্ব ক্ষেপণাস্ত্র উৎপাদনের সক্ষমতা তৈরির উদ্যোগও চলছে। নাদিম মারজান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধ আরও তীব্র হলে দেশটিতে বিদ্যুৎ ও গুরুত্বপূর্ণ খনিজ রফতানি বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন কানাডার অন্টারিও প্রদেশের প্রধান ডগ ফোর্ড। সম্প্রতি কানাডার গাড়ি, ট্রাক, গাড়ির যন্ত্রাংশ ও ইস্পাতের ওপর ট্রাম্পের 50% শুল্ক আরোপের ঘোষণার পর এই হুমকি দেন তিনি। ফোর্ড বলেন, ট্রাম্প কানাডার উৎপাদন শিল্প ধ্বংসের চেষ্টা চালিয়ে গেলে যুক্তরাষ্ট্রে বিদ্যুৎ সরবরাহের দাম বাড়ানো কিংবা পুরোপুরি রফতানি বন্ধ, দুটি বিষয়ই বিবেচনায় রাখা হয়েছে। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। ফোর্ডের বক্তব্যকে বাড়ম্বর বলে উড়িয়ে দিয়ে কানাডার নেতাদের লাইনে আসার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এমনকি প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে গভর্নর কার্নি বলেও কটাক্ষ করেন ট্রাম্প। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ভারী বৃষ্টিতে দিল্লি সহ ভারতের কয়েকটি শহরে জলাবদ্ধতা। চীনে বন্যার সতর্কতা। ফ্রান্সে টর্নেডোর আঘাতে আহত 41। দাবানলে বিপর্যস্ত বিশ্বের বিভিন্ন অঞ্চল। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী মাসে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিক্স সম্মেলনে যোগ দিতে পারেন। 7 বছর পর এটি হবে তার প্রথম ভারত সফর। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে,
শি জিনপিংয়ের সঙ্গে প্রায় 400 সদস্যের একটি বড় প্রতিনিধি দলও ভারত সফর করতে পারেন। বিশ্লেষকরা জানান, ব্রিক্স সম্মেলনে শি জিনপিংয়ের উপস্থিতিকে শুধু সম্মেলনের দৃষ্টিকোণ থেকে নয়, বরং ভারত ও চীন সম্পর্কের উন্নয়নের গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবেও দেখা হচ্ছে। 2020 সালের সীমান্ত সংঘর্ষের পর দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হলেও সাম্প্রতিক সময়ে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চলছে। আরও জানা গেছে, সম্মেলনের ফাঁকে সীমান্ত বিরোধ, আঞ্চলিক নিরাপত্তা এবং দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা করতে পারেন দুই দেশের কর্মকর্তারা। তবে শি জিনপিংয়ের সফরের চূড়ান্ত সূচি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সম্ভাব্য বৈঠকের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি বলে খবর পাওয়া গেছে। ভারী বৃষ্টিতে ভারতের কয়েকটি শহরে দেখা দিয়েছে জলাবদ্ধতা। ওড়িশায় প্রায় 5 লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে। চীনের একাধিক অঞ্চলে বন্যা সতর্কতা জারি করা হয়েছে। এদিকে ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলে শক্তিশালী টর্নেডোর আঘাতে 41 জন আহত হয়েছেন। এরই মধ্যে এল নিনোর প্রভাবে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার উপকূলে দেখা দিতে পারে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যা। ভারতের গুরুগ্রামে কয়েক ঘন্টার টানা বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতা দেখা দিয়েছে। সুভাষ চৌক এলাকায় পানিতে আটকে যায় শিশুদের বহনকারী বেশ কয়েকটি স্কুল বাস। ঘন্টার পর ঘন্টা বাসের ভেতরে আটকে থাকে শিক্ষার্থীরা। পানিতে ডুবে গেছে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক। পরিস্থিতি সামাল দিতে অফিসগুলোতে ওয়ার্ক ফ্রম হোম এবং স্কুলে অনলাইন ক্লাসের পরামর্শ দিয়েছে প্রশাসন। এদিকে ওড়িশায় আকস্মিক বন্যায় তলিয়ে গেছে সড়ক, ঘরবাড়ি ও ফসলি জমি। বিচ্ছিন্ন হয়ে পড়েছে কয়েকটি গ্রামের যোগাযোগ ব্যবস্থা। প্রায় 5 লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে। চীনের উত্তর পূর্ব লিয়াওনিং প্রদেশে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। প্রদেশটির একাধিক এলাকায় এখনও জারি রয়েছে সর্বোচ্চ মাত্রার সতর্কতা। দেশটির শুধু দানদং শহরে সরিয়ে নেওয়া হয়েছে 8,000-এর বেশি মানুষকে। 15টি নদীর পানি এরই মধ্যে সতর্ক সীমা ছাড়িয়ে গেছে। একই চিত্র ভিয়েতনামেও। ঘূর্ণিঝড় নারার প্রভাবে নদীর পানি বেড়ে নিচু এলাকা প্লাবিত হয়েছে। পাহাড়ি অঞ্চলে দেখা দিয়েছে ভূমিধস। ক্ষতিগ্রস্ত হয়েছে 10,000 হেক্টরের বেশি ধান ও অন্যান্য ফসলি জমি। এদিকে ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলের পোমাস গ্রামে আঘাত এনেছে শক্তিশালী টর্নেডো। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে 300টি ভবন। বিদ্যুৎহীন হয়ে পড়ে আছে 10টি গ্রামের প্রায় 2,800 বসতবাড়ি। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতেও দেখা দিয়েছে শক্তিশালী এল নিনোর শঙ্কা। অস্বাভাবিক উচ্চ জোয়ার এবং জলবায়ু পরিবর্তনের কারণে বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। নিনোর প্রভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা স্বাভাবিকের চেয়ে প্রায় 1 ফুট পর্যন্ত বাড়তে পারে। বিশেষজ্ঞদের আশঙ্কা, চলতি বছর ক্যালিফোর্নিয়ার উপকূলে দেখা দিতে পারে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যা। ঈশিতা আক্তার, সময় সংবাদ। তীব্র দাবানলে বিপর্যস্ত বিশ্বের বিভিন্ন অঞ্চল। যুক্তরাষ্ট্রের নেভাডায় ভয়াবহ আগুনে পুড়ে গেছে অন্তত 32টি বাড়ি। একই সময়ে উত্তর মেসিডোনিয়ায় প্রায় 30টি দাবানলের সঙ্গে লড়েছে ফায়ার সার্ভিস। আর ইন্দোনেশিয়ায় আগুন এবং অতিরিক্ত ধোঁয়ায় অতিষ্ঠ মানুষ বৃষ্টির জন্য আদায় করেছেন বিশেষ নামাজ। যুক্তরাষ্ট্রের নেভাদায় প্রবল বাতাসে দ্রুত ছড়িয়ে পড়েছে হকফায়ার। মাত্র 48 ঘন্টায় পুড়ে গেছে 15,000 একরের বেশি এলাকা। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে রেনোর আবাসিক এলাকাতেও। এখন পর্যন্ত বেশ কয়েকটি বাড়ি পুরোপুরি ধ্বংস হওয়ার তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ। আহত হয়েছেন কয়েকজন। আগুনের ঝুঁকিতে প্রায় 90,000 মানুষকে বাড়ি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। উত্তর মেসিডোনিয়াতেও ভয়াবহ দাবানলে বিভিন্ন এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। পাইন বনে ছড়িয়ে পড়া আগুন নেভাতে দুর্গম পাহাড়ি এলাকায় ঝুঁকি নিয়ে কাজ করছেন দমকল কর্মী ও স্বেচ্ছাসেবকেরা। দুর্গম ভূখণ্ডের কারণে আগুন নেভানো কঠিন হয়ে পড়েছে। পুরো বলকান অঞ্চলে উচ্চ তাপমাত্রা ও শুষ্ক আবহাওয়ায় বেড়েছে দাবানলের ঝুঁকি। ইন্দোনেশিয়ার দক্ষিণ সুমাত্রায় পরিস্থিতি আরও ভিন্ন। ভয়াবহ আগুনে চারিদিকে ছড়িয়ে পড়েছে ঘন ধোঁয়া। কমে গেছে দৃশ্যমানতা, ব্যাহত হচ্ছে যান চলাচল। শ্বাস নিতে কষ্ট হচ্ছে স্থানীয়দের। এ অবস্থায় বৃষ্টির জন্য পালেমবাংয়ে প্রায় 3,000 মানুষ আদায় করেছেন বিশেষ নামাজ। এরই মধ্যে আগুন লাগানোর অভিযোগে 72 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ফারদিন মাঝহার, সময় সংবাদ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের অধিকার রক্ষায় যুক্তরাজ্য সরকারের হস্তক্ষেপ চেয়েছেন তার সাবেক স্ত্রী জেইমা গোল্ডস্মিথ। তার দাবি, পাকিস্তানের সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী
ইমরানের চিকিৎসা পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও দুই ছেলের সঙ্গে নিয়মিত যোগাযোগের সুযোগ নিশ্চিত করতে হবে। ইমরানের সঙ্গে যুক্তরাজ্যের দীর্ঘ সম্পর্কের কথা তুলে ধরেন তিনি। প্রায় ৩ বছর ধরে কারাগারে থাকা ইমরানকে দীর্ঘ সময় একাকী রাখা হয়েছে বলে অভিযোগ তার। চিকিৎসক ও আইনজীবীদের সঙ্গে যোগাযোগও সীমিত করা হয়েছে বলে দাবি করা হয়েছে। ইমরান খান 2023 সালের আগস্ট থেকে কারাগারে আছেন। বর্তমানে 19 কোটি পাউন্ডের দুর্নীতির মামলাসহ একাধিক মামলায় তিনি আদিয়ালা কারাগারে সাজা ভোগ করছেন। স্কুলে নির্ধারিত পোশাকের সঙ্গে হিজাব পরার অনুমতি চেয়ে করা এক ছাত্রের আবেদন খারিজ করেছেন ভারতের এলাহাবাদ হাইকোর্ট। দেশটির উত্তরপ্রদেশের প্রয়াগরাজের বেসরকারি স্কুলের এক ছাত্রী হিজাব পরার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হন। হিজাব ইসলামের অপরিহার্য ধর্মীয় অনুশীলন বলেও দাবি করেন ওই শিক্ষার্থী। তবে তার ওই দাবি নাকচ করে আবেদনটি খারিজ করে দেন 2 বিচারপতির বেঞ্চ। একই সঙ্গে স্কুলের নির্ধারিত ইউনিফর্ম সবার জন্য সমানভাবে প্রযোজ্য হলেও ব্যক্তিগত পছন্দের ভিত্তিতে আলাদা পোশাকের অনুমতি নেই বলেও জানান আদালত। আবেদনটির বিরোধিতা করেছে উত্তরপ্রদেশ সরকার ও কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ডও। ভারতের একটি সরকারি স্কুলে দুপুরের খাবার খেয়ে 20 জনের বেশি শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। সোমবার ভারতের উত্তর পশ্চিমাঞ্চলীয় কোটা শহরের স্কুলটিতে দুপুরের খাবার খাওয়ার পর অনেকেই মাথা। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানাবো আরও একবার। ইরানের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের। আয়ের সব পথ বন্ধ করে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করাই লক্ষ্য। সন্ত্রাস আখ্যা দিয়ে জবাবের হুঁশিয়ারি তেহরানের। দীর্ঘ 47 বছর পর সন্ত্রাসবাদে মদতদাতা দেশের তালিকা থেকে সিরিয়াকে বাদ দিল যুক্তরাষ্ট্র। সিদ্ধান্তকে স্বাগত জানালেন আল শারা। সামনে এগিয়ে যাওয়ার প্রত্যাশা। এবার প্রশ্ন ফাঁস ও নিয়োগে অনিয়মের অভিযোগে উত্তাল ভারতের বিহার। পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ। 5 সেপ্টেম্বর দিল্লিতে সমাবেশের ঘোষণা ককরোচ জনতা পার্টির। এ ছিল আন্তর্জাতিক সময়। এরপর বিকেল 5টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।